তো এই বিষয়ে গেল। তো এখন এখন এক্ষেত্রে আবার অন্যভাবে যদি আমি বলি যে আজকে কিন্তু অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে। আজকে কিন্তু অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে যে ফ্রান্স এবং আপনার ব্রিটেন তারা তাদের আপনার ক্যারিয়ার নেভাল ক্যারিয়ার পাঠিয়েছে এই আপনার পার্সিয়ান গালফের দিকে, এবং ধারণা করা হচ্ছে এটা ন্যাটো না, বাট ইউকে এবং ফ্রান্স এই আমেরিকার সাথে যোগ দেওয়ার সম্ভাবনা আছে, এবং ধারণা করা হচ্ছে এর সাথে জার্মানিও যোগ দিবে। এবং একই সাথে তাদের সাথে কিন্তু আরব আমিরাত, তারপরে হলো কুয়েত এবং কাতার, এরাও একটা লাইন আপ হচ্ছে। এবং এবং আপনি হয়তো জানেন যে গতকালকে অথবা গত পরশুদিন আপনার ইরানের ভিতরে কিছু আনআইডেন্টিফাইড ড্রোন পাওয়া গেছে এবং ড্রোন হামলাও হয়েছে, এবং এটা দেখা গেছে এটা আরব আমিরাত করেছে। একই সাথে আপনার কুয়েতে চারজন, কুয়েত না বাহরাইনে ভুলে গেলাম, যেখানে চারজন আইআরজিসির সদস্যকে তারা বলছে যে তারা আটক করেছে এবং তাদেরকে বিচার করা হবে। তো তার মানে এই যুদ্ধটা আবার নতুন একটা দিকে যাচ্ছে। এর ভিতরে আবার কিছু আমি রিউমার শুনছি, এটা আমি এখনো রিউমার হিসেবে বলছি, বাট আমি অথেন্টিকেটেড জায়গা থেকে শুনছি। তারা বলছে যে পশ্চিমারা সন্দেহে আছে যে আমরা যে সব জায়গাতে বলছি যে ইরানের হাতে 460 কেজি মানে আপনার এনরিচড ইউরেনিয়াম আছে, বাট পশ্চিমারা সন্দেহ আছে যে এই পরিমাণটা 460 কেজি না, এই পরিমাণটা অনেক বেশি। কারণ হিসেবে তারা বলছে যে ইরানের সাথে আগে যে চুক্তিটা ছিল আমেরিকার, এবং সেই চুক্তির শর্ত অনুযায়ী আপনার আইএইএ থেকে যে টিম, তারা তো রেগুলার ইন্সপেকশন করতো। ওই চুক্তিটা ট্রাম্প ছেড়ে ফেলার পরে, প্রথমবার আসার পরে ছেড়ে ফেলার পরে 18 মাস ইরানের ওই সাইট গুলোতে কোনো ভিজিট হয় নাই, এবং লাস্ট 18 মান্থের কোনো ক্লু আমেরিকা ইসরায়েলের কাছে নাই যে ইরানের ওই নিউক্লিয়ার সাইট গুলোতে কি আছে কি হয়েছে, আর কোনো ধরনের ক্লু নাই, কোনো ভিডিও ফুটেজ নাই, কোনো ছবি নাই, নাথিং। তো তার মানে যা কিছু ইউরেনিয়াম সংক্রান্ত যা কিছু তথ্য আমেরিকা ইসরায়েলের কাছে আছে সেটা 18 মাস পুরনো, মানে 18 মান্থের পুরনো। তো এ কারণে অনেকে ধারণা করা হচ্ছে যে এই ইউরেনিয়ামের পরিমাণটা 460 কেজি না, এর থেকে অনেক বেশি। এবং এটার এনরিচমেন্টটা যেটা 60% বলছে এটাও না। তো এটা নিয়েও একটা বড় রিউমার আছে। আর একটা রিউমার আছে, এটা আমি অনেক জায়গা থেকে শুনছি, যে কেন প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা আমেরিকা বারবার পিছিয়ে যাচ্ছে। তো এটা আমি এখনো আমি কনফার্ম যেহেতু না, রিউমার হিসেবে নিচ্ছি। যেটা হলো যে ওই যে একটা গ্রাউন্ড অপারেশন করেছিল আমেরিকা, তার পাইলটদেরকে, যে আহত পাইলটকে উদ্ধার করতে যেয়ে, তো অনেকে বলছেন যে তখন এটা তো একটা ফেইল্ড গ্রাউন্ড, একটা গ্রাউন্ড ইনভেশনের একটা ফেইল্ড অ্যাটেম্প ছিল। বলছেন যে তখন ধারণা করা হচ্ছে যে যথেষ্ট সংখ্যক, কেউ বলছেন 50, কেউ বলছেন 10-15, মানে আমেরিকার সোলজার তারা ইরানের কাছে ক্যাপটিভ অবস্থায় আছে, আটক পিওডব্লিউ হিসাবে আছে। তো এটাও ইরান এটাকে গোপনে রেখে দিচ্ছে, ট্রাম্প জানে, যে কারণে এটাও এই ট্রাম্পের জন্য একটা ভয়ের কারণ হিসাবে আছে। তো এখন সবাই যেটা বলছে যে এই মুহূর্তে আমেরিকার কাছে কোনো কার্ড নাই, আমেরিকার কাছে কোনো লিভারেজ নাই। তো আর ট্রাম্পের কোনো অ্যাপিটাইট নাই, মানে এই যুদ্ধটা চালিয়ে যাবার কোনো ধরনের অ্যাপিটাইট নাই। তো ট্রাম্প শুধুমাত্র একটা বিষয়ে কনসার্ন, এই যুদ্ধের শুরুতে তো তার ডিমান্ড ছিল যে নাথিং লেস দ্যান ইরানিয়ান সারেন্ডার, টোটাল সারেন্ডার। তো এইটা তো তার ডিমান্ড ছিল, বাট এই মুহূর্তে আমেরিকার যে কোনো মূল্যে একমাত্র ডিমান্ড হলো যে ওই ইরান মাস্ট নট বি নিউক্লিয়ার পাওয়ার। মানে এই নিউক্লিয়ার ইস্যুটাই আমেরিকার সব থেকে বড় একটা মাথা ব্যথা। এবং এইটার জন্য আমি দুই ধরনের খবর পাচ্ছি, এবং আমি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি। যেহেতু আমি ইরানের পররাষ্ট্রমন্ত্রী কিংবা ইরানের যে মুখপাত্র আছে পররাষ্ট্র দপ্তরের, উনি বলেছেন যে দেখেন, আপনারা ওয়েস্টার্ন মিডিয়াতে যেসব খবরগুলো পাচ্ছেন আমাদের কথা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যে এগুলো আসলে মিথ্যা, ভুয়া খবর। কারণ হলো যে ওয়েস্টার্ন মিডিয়াতে অনেকেই বলছে যে ইরান যে পয়েন্ট গুলা ডিসকাশনের জন্য আমেরিকাকে দিয়েছে এই পয়েন্ট গুলা, বাট আমরা তো ওই পয়েন্ট দিই নাই। তো এই কারণে আমি ব্যক্তিগতভাবে এই যুদ্ধটাকে একটু আপডেট থাকার জন্য
কয়েক দেশেরই এই নিউজ পেপার গুলো একটু পড়ি। যেমন আমি ইসরায়েলের কয়েকটা নিউজ পেপার পড়ি, ইংলিশে আছে, দি হারেটস আছে, টাইমস অফ ইসরায়েল আছে। ইরানের দুইটা ভালো নিউজ পেপার আছে, তাসনিম নিউজ আছে, তেহরান তাসনিম আছে, তারপরে তেহরান টাইমস আছে। আর আমরা এদিকে আমেরিকান কিংবা ওয়েস্টার্ন এগুলো তো আমরা জানি, যে কারণে ওই মোটামুটি একটা ব্যালেন্স ইনফরমেশন পাওয়া যায়। তো একটা ব্যালেন্স ইনফরমেশন পাওয়া যায়। তো সেখানে যেটা আমরা দেখছি যে ইরান চাচ্ছে যে যুদ্ধটা, মুস্তফা খোমেনি চাচ্ছেন যে যুদ্ধটা একটু প্রলং হোক, এবং যুদ্ধটা একটু প্রলং হোক, এবং এটা তার ধারণা, এটা অনেকেরই ধারণা, যে যুদ্ধটা একটু প্রলং হলে আমেরিকা বাধ্য হবে তার গ্রাউন্ড ফোর্স ইরানে পাঠাতে। আমেরিকা বাধ্য হবে তার গ্রাউন্ড ফোর্সটা ইরানে পাঠাতে, এবং তখন এটা একটা প্রলং ওয়ার হয়ে যাবে। কারণ এই মুহূর্তে যেহেতু ট্রাম্পের নিজেরও যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছাও নাই, ক্ষমতাও নাই, একই সাথে ইরানের এই যুদ্ধটা দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে কোনো আপত্তি নাই। এর কারণ হিসাবে তারা বলছে যে প্রথমত যে এই মুহূর্তে মানে জনমতটা, বিশ্বের জনমত, মানে ওয়ার্ল্ড সাপোর্ট, পপুলার সাপোর্ট যেটা বলে, যে সারা বিশ্ব সাফার করছে, বাট সারা বিশ্ব এই যুদ্ধের জন্য ইরানকে ব্লেম করছে না। তো এই কারণে ইরানকে ব্লেম করছে না, এবং ইরানের যেহেতু ক্যাপাবিলিটি আছে, ইরান এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে চায়, এবং ইরান ইনশিওর করতে চায় যে না, আমেরিকা অথবা ইসরায়েল তারা আসুক, তারা তাদের গ্রাউন্ড ফোর্স পাঠাক, এখানে পাঠাক, আপনার ইরানে পাঠাক। তো এক্ষেত্রে আবার আমেরিকানই একজন স্ট্র্যাটেজিস্ট বলছেন যে ট্রাম্প প্রশাসন এখন 4টা পয়েন্টের নিয়ে আটকে আছেন, মানে একটা সমস্যা আছেন 4টা পয়েন্ট নিয়ে। যে উনি বলছেন যে ট্রাম্প প্রশাসন আসলে এইটারও ভালো উত্তর পাচ্ছেন না, যে এই যে ইরান লেবানন যুদ্ধটার ট্রাম্প কি করবেন, কারণ লেবানন এবং ইরানের যে প্রক্সি যে এগুলো আছে ওইখানে হামাস হুতি, ওইটা কারণ ওইখানে তো ইসরায়েল কথা শুনছে না, এবং ইসরায়েল কথা শুনবে না। আর ইসরায়েল যেহেতু কথা শুনবে না, লেবাননে এই হত্যাযজ্ঞটা চলতে থাকবে। তার মানে এদিকে হামাস, হুতি এবং হিজবুল্লাহ তারাও অ্যাক্টিভ থাকবে, এবং এইরকম অবস্থায় এই যে কোন ধরনের নেগোসিয়েশনও হবে না। তো এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা বলছেন যে ইসরায়েল ইস্যু। ট্রাম্প প্রশাসন খুব ভালো করে জানে যে ইসরায়েলকে বশে আনা যাবে না, আবার ইসরায়েলকে নিয়ে এই যুদ্ধ চালিয়েও যাওয়া যাবে না, তাহলে আমেরিকা শেষ হয়ে যাবে, এবং ইসরায়েলের সেটা নিয়ে এখন মাথা ব্যথাও নাই। হাউ টু হ্যান্ডেল দ্যাট, এই উত্তরটাও ট্রাম্প প্রশাসনের জানা নাই। 3 নম্বর উনি বলছেন যে এমন একটা আলাপ আলোচনা, একটা নেগোসিয়েশন, একটা ব্যাপার স্যাপার হচ্ছে যেখানে কেউ কাউকে কোনো ধরনের ট্রাস্ট করে না, জিরো ট্রাস্ট, মানে দুইটা গ্রুপ যদি আমরা বলি জিরো ট্রাস্ট নিয়ে আছে। তো এইটারও কোনো সমাধান নাই। এবং 4 নম্বর বলছে যে আমেরিকার ট্র্যাক রেকর্ড, যে আমেরিকা যাদের সাথেই নেগোসিয়েশন করেছে, ট্রিটি করেছে, আমেরিকা নিজেই ওই ট্রিটি গুলো রাখে নাই। আমেরিকা ওই ট্রিটি গুলো নিজেই রক্ষা করতে পারে নাই, কোন ধরনের নেগোসিয়েশন আমেরিকা নিজেও রক্ষা করতে পারে নাই। আপনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে তারপরে যতগুলা দেখেন, তো এটা হলো আমেরিকার ট্র্যাক রেকর্ড। এই ট্র্যাক রেকর্ড নিয়ে এখানে সামনে আমেরিকা সলভ করবে কিভাবে? এখানে আবার আপনার প্রফেসর রবার্ট পেপ উনি আবার বলছেন যে আর এখানে এমন একটা প্রবলেম, যে প্রবলেম গুলোর মাঝামাঝি বলে কিছু হয় না আসলে, ওই হ্যাঁ অথবা না উত্তরের মতো, যে আইদার ইরানের হয় নিউক্লিয়ার পাওয়ার থাকবে অথবা থাকবে না, এটার তো আর মাঝামাঝি কিছু হয় না। স্যাংশন হয় তুলে নিবা অথবা তুলে নিব না, এটার তো মাঝামাঝি কিছু হয় না। মিডিল ইস্টে জিসিসি কান্ট্রি গুলোতে আমেরিকার বেস গুলা আবার এস্টাবলিশ হবে কি হবে না, মানে আমেরিকা কি একেবারে সবকিছু নিয়ে চলে যাবে মিডিল ইস্ট থেকে, নাকি যাবে না, এটারও তো মাঝামাঝি কিছু হয় না। আইদার ইয়েস অর নো, অথবা হরমুজটা কি ইরানের অধীনে থাকবে নাকি থাকবে না, এটারও তো আপনার মাঝামাঝি কিছু হয় না। প্রক্সি ওয়ার গুলা কি চলবে নাকি চলবে না, মানে তার মানেটাই হলো যে প্রত্যেকটা কোশ্চেনের এটা হলো এমসিকিউ টাইপের আনসার, যে আইদার ইয়েস অথবা নো। এটার আসলে নেগোসিয়েশনটা আপনি করবেন কোথায়, যে এখানে কোশ্চেন গুলাই তো এরকম। তো আবার একে তো কোশ্চেন গুলো এরকম, সেখানে আবার কোন ট্রাস্ট ইস্যুটা তো আছেই, এবং তারপরে ইউএস এর কাছে কোনো কার্ড নাই। এবং এই মুহূর্তে সবাই বলছেন, যে কারণে এই ভিজিটটা এত বেশি ইম্পর্টেন্ট, বলছেন যে এই মুহূর্তে সমস্ত কার্ড গুলা হলো চায়নার হাতে। একমাত্র চায়নায় যদি চায়
সে এই যুদ্ধের একটা সমাধানে যেতে পারে, এবং এই চায়না যদি চায় তবে ইরানকে সে নেগোসিয়েশন টেবিলে আনতে পারে এবং এই যুদ্ধটা বন্ধ করতে পারে। তো এইটা চায়না করবে কিনা, অথবা পরবর্তীতে কি হবে, আমার আরো কিছু পয়েন্ট আছে, আমাকে যদি পরে একটু সময় দেন তো আমি তখন এক্সপ্লেন করবো।